হ্যালো ফ্রেন্ডস, এগিয়ে চলো 2.0তে সকলকেই স্বাগত। আজ আমরা নিয়ে চলে এসেছি অসিলেশন অ্যান্ড ওয়েভসের একটা পার্ট, নেচার অফ ভাইব্রেশন অর্থাৎ কম্পনের প্রকৃতি। তো এই চ্যাপ্টারটা আমরা বেসিক কনসেপ্ট সহ ডিটেলস আলোচনা করব, আর তার সাথে সাথে এর ম্যাথ প্রবলেমটা দেখে নেব আর কিছু এমসিকিউ সলভ করব। তো বন্ধুরা, আর কোনো টাইম ওয়েস্ট করবো না, চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেল নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর এটা কিন্তু আমাদের পার্ট 3, যারা আগের দুটো ভিডিও দেখেননি অবশ্যই দেখে নেবেন, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর একটা কথা বলে নিই যে আমাদের এই যে সিরিজটা চলছে এটা কিন্তু কভার করবে WBCS মেন্স এবং WBP ওয়্যারলেস অপারেটর এবং সুপারভাইজারের সিলেবাস। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমাদের সিলেবাস অনুযায়ী আছে মুক্ত বা স্বাভাবিক কম্পন। তো আমরা আগের ভিডিওতে কি দেখেছি, সরল দোলক। তো এখানে একটা ছবি দেওয়া আছে সরল দোলকের, এখানে একটা বস্তু ঝুলানো আছে যেটা বি বিন্দুতে স্থির অবস্থায় আছে। যদি বস্তুটিকে সামান্য দুলিয়ে ছেড়ে দেওয়া হয় তখন কি হবে, বস্তুটি দুলতে থাকবে, অর্থাৎ বস্তুটা তখন কম্পনশীল হবে। এখন আমরা কি জানি, এই বস্তু যখন কম্পনশীল হয় তখন তার গতিপথ, এখানে গতিপথ কি আছে, এ বি সি বা সি বি এ। এই গতিপথের এ বিন্দু আর সি বিন্দু ছাড়া বাকি যে বিন্দুগুলো পাবো আমরা এই গতিপথের উপর, তার প্রত্যেকটা বিন্দুতেই কিন্তু প্রত্যানয়ক বল কাজ করবে। আর আমরা কি দেখেছি, প্রত্যানয়ক বল কি করে, বস্তুটিকে তার সাম্যাবস্থান অর্থাৎ বি বিন্দুতে ফিরিয়ে আনার চেষ্টা করে। তো বি বিন্দুতে ফিরিয়ে আনার যখন চেষ্টা করবে, বি বিন্দুতে চলে আসবে, কিন্তু এটা কিন্তু বি বিন্দুতে স্থির অবস্থায় থাকবে না। এর মধ্যে একটা গতির, এই বস্তুটার মধ্যে কিন্তু একটা গতির সৃষ্টি হয়েছিল। এই গতির জন্যই সে সাম্যাবস্থান অতিক্রম করে পেছনের দিকে চলে যাবে, অর্থাৎ এই এ বিন্দুতে চলে আসবে। পুনরায় আবার এপাশের যে প্রত্যানয়ক বল, এই বি আর এ বিন্দুর মাঝের গতিপথের মধ্যবর্তী প্রত্যেকটা বিন্দুর উপর যে প্রত্যানয়ক বল ক্রিয়া করছে, সেটা আবার এই বস্তুটাকে বি বিন্দুতে টেনে আনার চেষ্টা করবে। পুনরায় কী হবে, গতিজাড্যের জন্য অর্থাৎ এই বস্তুটার মধ্যে যে গতির সৃষ্টি হয়েছে সেই গতির জন্যই বস্তুটা কিন্তু আবার সি বিন্দুতে চলে যাবে। তো এইভাবে বস্তুটা কিন্তু পুনরায় এই এ বি সি সি বি এ এই পথ বরাবর দুলতে থাকবে। তো এইভাবে প্রত্যানয়ক বলের জন্য সাম্যাবস্থানে ফিরে আসা এবং গতিজাড্যের জন্য আবার সাম্যাবস্থান অতিক্রম করে এ বিন্দু বা সি বিন্দুর দিকে চলে যাওয়া, এই দুই ঘটনা পর্যায়ক্রমে যে নাম সেটাই হচ্ছে কম্পন। আর এই প্রত্যানয়ক বলটি ছাড়া বস্তুটার উপর যদি কোনো বল কাজ না করে তাহলে যে কম্পন সেটা বাধাহীনভাবে হয়, তখন যে কম্পনটা হয় সেটা হচ্ছে মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন। তো মুক্ত কম্পন বা স্বাভাবিক কম্পন আমরা কি জানি, বস্তুটা যখন কম্পিত হয় তখন একটা নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে বস্তুটার। তো নির্দিষ্ট কম্পাঙ্ক থাকে, এর অর্থ কী, অর্থাৎ একক সময় একটা নির্দিষ্ট সংখ্যক পূর্ণ কম্পন সম্পন্ন করে। তো একেই বস্তুটার বলা হচ্ছে স্বাভাবিক কম্পাঙ্ক। তো এখন এই যে স্বাভাবিক কম্পাঙ্ক, এটাকে আমরা N0 দিয়ে ডিনোট করব। এটা বস্তুটির ঘনত্ব, আকৃতি আর স্থিতিস্থাপকতার উপর নির্ভর করে। যেমন সরল দোলকের ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম, N0 = 1/t। t = আমরা কি জানি সরল দোলকের ক্ষেত্রে, t = 2π√L/g। তাহলে এটাকে আমরা যদি উল্টে দিই কি হবে, 1/2π√G/L। এটা হবে সরল দোলকের ক্ষেত্রে যে স্বাভাবিক কম্পাঙ্ক। আর স্থিতিস্থাপক স্প্রিংয়ের ক্ষেত্রে স্বাভাবিক কম্পাঙ্কটা কী ছিল, N0 = 1/t সেক্ষেত্রে t = 2π√m/k, 2π√k/m, মানে 1/2π√k/m এটা ছিল। তো এখানে
সরল দোলকের ক্ষেত্রে তার স্বাভাবিক কম্পাঙ্ক কী করছে, এলের উপর নির্ভর করছে, অর্থাৎ স্বাভাবিক কম্পাঙ্ক তার দৈর্ঘ্যের উপর নির্ভর করছে। আর স্থিতিস্থাপক স্প্রিং দ্বয়ের ক্ষেত্রে কি হচ্ছে, স্প্রিংয়ের উপাদানের যে স্থিতিস্থাপকতা কে এর মানের উপর কিন্তু নির্ভর করছে। তো এই গেল আমাদের মুক্ত বা স্বাভাবিক কম্পন। এরপর আমরা চলে আসব তির্যক কম্পন বা অনুদৈর্ঘ্য কম্পনের ক্ষেত্রে। তির্যক কম্পন, এখানে সংজ্ঞাটা সুন্দরভাবে দেয়া আছে। কোনো কম্পনশীল বস্তুর কণাগুলি যদি বস্তুটার দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে কম্পিত হয় তাহলে সেটা তির্যক কম্পন হবে। আর যদি বস্তুটির দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়, কণাগুলি বস্তুটার কি দৈর্ঘ্য বরাবর কম্পিত হয়, তাহলে সেটা অনুদৈর্ঘ্য কম্পন হবে। একটা উদাহরণ দিয়ে সহজে বোঝা যাবে যে দুটো বিন্দু আছে এ আর বি, তার মধ্যে একটা তারকে আটকানো আছে। তো তারটাকে যদি আমরা সামান্য স্পর্শ করে ছেড়ে দিই বা আঘাত করে ছেড়ে দিই, কী হবে, তারটা কাঁপতে থাকবে, উপর নিচ বরাবর তারটা কাঁপতে থাকবে। তো আমরা ধরে নিচ্ছি উপরের দিকে সর্বোচ্চ বিন্দু পি পর্যন্ত যাচ্ছে আর নিচের দিকে সর্বোচ্চ বিন্দু কিউ পর্যন্ত যাচ্ছে। তো এখন এই এ বিন্দু আর বি বিন্দুর সাথে যদি পিকে আমরা যুক্ত করে দিই একটা রেখা দ্বারা, তাহলে সেটা ছবিটা কেমন হবে। আর কিউ বিন্দুর সাথে যদি বি আর এ বিন্দুকে যুক্ত করি, ছবিটা দেখতে কেমন হবে, ঠিক এমন। তো এখন আমরা কি দেখতে পাচ্ছি, এই যে তারটা ছিল এ বি, এই এ বিটা পি বিন্দু এর সাথে 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ সমকোণে কম্পিত হচ্ছে। আর কিউ বিন্দুর সাথে ঠিক একইভাবে 90 ডিগ্রি কোণ করে আছে, অর্থাৎ সমকোণে কম্পিত হচ্ছে। তো এটাই হচ্ছে তির্যক কম্পন। এরপর আসছে অনুদৈর্ঘ্য কম্পন। মনে করুন একটা স্প্রিং যেটাকে এ বিন্দু থেকে ঝোলানো আছে আর তার নিচে একটা ভার ডব্লুকে ঝুলিয়ে দেওয়া হচ্ছে। তো এখন এই ডব্লুকে যদি সামান্য নিচের দিকে টেনে ছেড়ে দেওয়া হয় তাহলে কি হবে, স্প্রিংটা উপর নিচ বরাবর দুলতে থাকবে। তো এখানে আমরা কি দেখছি, স্প্রিংটা কিন্তু তার দৈর্ঘ্যের সমান্তরালে দুলছে, কি দৈর্ঘ্যের সমান্তরাল, অর্থাৎ দৈর্ঘ্য বরাবর কম্পিত হচ্ছে। তো এটাকে বলা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন। তো তির্যক কম্পনের উদাহরণ কি, দোলকের কম্পন তির্যক কম্পন, তারের কম্পন তির্যক কম্পন। আর অনুদৈর্ঘ্য কম্পনের উদাহরণ হচ্ছে একটা স্প্রিংয়ের কম্পন, সেটা হচ্ছে অনুদৈর্ঘ্য কম্পন। আর যদি কোনো শূন্যশলাকা তার যে হাতল সেটা হবে অনুদৈর্ঘ্য কম্পন। যেমন শূন্যশলাকা এর যে হাতল অর্থাৎ এই স্থানের যে কম্পনটা সেটা কি হবে, অনুদৈর্ঘ্য কম্পন। তো এই গেল তির্যক কম্পন আর অনুদৈর্ঘ্য কম্পন। এদের মধ্যে তো পার্থক্য আমরা করতেই পাচ্ছি। কি পার্থক্য হচ্ছে, তবে তির্যক কম্পনের ক্ষেত্রে কি হচ্ছে, বস্তুর কম্পন বস্তুর দৈর্ঘ্যের সমকোণে কম্পিত হয়। আর অনুদৈর্ঘ্য কম্পনের ক্ষেত্রে কণাগুলোর কম্পন বস্তুর দৈর্ঘ্যের সমান্তরালে কম্পিত হয়। আর প্রথমটার ক্ষেত্রে কি দেখলাম, কণাগুলির কম্পন বস্তুর দৈর্ঘ্যের সমকোণে, দ্বিতীয়টার ক্ষেত্রে অর্থাৎ অনুদৈর্ঘ্যের ক্ষেত্রে কণাগুলির কম্পন বস্তুর দৈর্ঘ্যের সমান্তরালে। এটা গেল 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর একটা পয়েন্ট কি, এখানে আমরা কি দেখতে পাচ্ছি, তা যে তারটা এ বি এটা একটা তলের উপর আছে, আর পি বিন্দু একটা তলের উপর আছে, আর কিউ বিন্দু একটা তলের উপর আছে, অর্থাৎ এক্ষেত্রে কিন্তু 3টে তল লাগছে, অর্থাৎ এটা ত্রিমাত্রিক কম্পন। কিন্তু অনুদৈর্ঘ্য কম্পনের ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি, যে তলের উপর স্প্রিংটা রাখা আছে সেই তল বরাবর কিন্তু স্প্রিংটা কম্পিত হচ্ছে, অর্থাৎ অনুদৈর্ঘ্য কম্পন একটা একমাত্রিক কম্পন আর তির্যক কম্পন একটা ত্রিমাত্রিক কম্পন। তো এই গেল অনুদৈর্ঘ্য কম্পন আর তির্যক কম্পনের দুটো পার্থক্য। তো এরপর আমরা দেখে নেব অবমন্দিত কম্পন। অবমন্দিত কম্পন ব্যাপারটা কি, আমরা এখানে একটা সরল দোলক দেখতে পাচ্ছি। তো এই সরল দোলকটা যখন এ বি সি বা সি বি এ পথে দুলছে তখন এটা বায়ুর মধ্যে অর্থাৎ বায়ুমণ্ডলের মধ্যেই কিন্তু এই সরল দোলকটা তৈরি আছে। তো বায়ুমণ্ডলের মধ্যেই এটা এই পথ বরাবর কিন্তু গতিশীল। তো বায়ুর একটা সান্দ্রতা বল আছে। তো এই সান্দ্রতা বল কিন্তু এর গতিপথের উপর ক্রিয়া করছে, তার বাধার সৃষ্টি করছে এই বস্তুটার উপর। তো যখন
এই বলটা ক্রিয়া করছে তখন এই বস্তুটা এই বায়ুর সান্দ্রতাজনিত বলের বিরুদ্ধে একটা কার্য করবে। তো এই কার্য করার ফলে কি হবে, এই বস্তুটার যে শক্তি সেটা কিছুটা হ্রাস পাবে। আর শক্তি হ্রাস পাওয়ার অর্থ হচ্ছে যে এর যে বিস্তার সি, এই বিস্তারটা কিন্তু ধীরে ধীরে কমতে থাকবে। তো এইভাবে কমতে কমতে এক সময় এই স্থির অবস্থা চলে আসবে, অর্থাৎ এই বি বিন্দুতেই স্থির অবস্থায় এসে বিরাজ করবে। তো এই যে কম্পন এটাকেই বলা হচ্ছে, এই যে ঘটনাটাকেই বলা হচ্ছে অবমন্দিত কম্পন। আর বাধাজনিত যে বল সেটাকে বলা হচ্ছে অবমন্দন। এখানে অবমন্দন হচ্ছে বায়ুর সান্দ্রতাজনিত বাধা। তো এই গেল অবমন্দিত কম্পন। অবমন্দিত কম্পন কিন্তু অনেক রকমের হতে পারে, যেমন দীর্ঘ সময় ধরে এটা দুলতে পারে বা খুব অল্প সময়ের মধ্যেই এটা স্থির হয়ে যেতে পারে। যেমন কোনো ভারী বস্তুকে যদি দোলানো হয় তাহলে তার অবমন্দন কিন্তু খুব কম হয় কোনো ভারী বস্তুর ক্ষেত্রে, তখন দোলকটার দোলন কিন্তু দীর্ঘকাল হয়। আর যদি এটা কোনো হালকা বস্তু, কোনো কাঠের টুকরো হয়, সেক্ষেত্রে এর যে দোলন সেটা অল্প সময় পরে কিন্তু থেমে যায়, অর্থাৎ সে অল্প সময়ের মধ্যে কিন্তু এই বি বিন্দুতে এসে উপস্থিত হয়। তো এর বাস্তব উদাহরণ কি? সরল দোলকের কম্পন, তো যে উদাহরণটা এখানে দিলাম, বায়ুর সান্দ্রতাজনিত বাধার কারণে সেটা স্থির অবস্থা চলে আসে, বা গ্যালভানোমিটারের ভিতরে কুণ্ডলীর যে দোলন সেটা তড়িৎচুম্বকীয় বাধার কারণে স্থির অবস্থায় চলে আসে। তো এই গেল অবমন্দিত কম্পন। এর যে হ্রাস, তার দুটো পয়েন্ট আছে। অবমন্দিত কম্পনে বিস্তারের ক্রমিক হ্রাস। দুটো পয়েন্ট কি? প্রথম পয়েন্ট কি বলছে, প্রতিটি পূর্ণ কম্পনে কম্পন বিস্তার সমহারে হ্রাস পায়। অর্থাৎ যদি কোনো কণার প্রাথমিক কম্পন বিস্তার A1 হয় এবং মনে করুন তার সময় একটি পূর্ণ কম্পন, অর্থাৎ একটি পূর্ণ কম্পন করতে যতটা সময় নেবে ঠিক সেই সময় পরে বিস্তার কত হচ্ছে A2। ঠিক একইভাবে অপর একটি পূর্ণ কম্পন, অর্থাৎ এক্ষেত্রে যে সময় নিয়েছিল ঠিক একই সময় পরে আরেকটি পূর্ণ কম্পন যদি A3, এইভাবে যদি চলতে থাকে A4, A5 এইভাবে যদি পরপর চলতে থাকে, সেক্ষেত্রে আমরা বলতে পারি A1 বাই A2 ইকুয়াল টু A2 বাই A3 ইকুয়াল টু A3 বাই A4 ইকুয়াল টু ডট ডট ডট। এইভাবে এটা কিন্তু ধ্রুবক হয়ে যাবে। এটাই হচ্ছে 1 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে প্রতিটি পূর্ণ কম্পনে কম্পন বিস্তার সমহারে হ্রাস পায়। এটা দিয়ে কিন্তু আমরা একটা ম্যাথ প্রবলেম সলভ করব। তো এর যে সমীকরণ এটা মনে রাখবেন। দ্বিতীয় পয়েন্ট কি বলছে, কম্পনের একেবারে শুরু থেকেই অবমন্দন হতে থাকে। তো এই শুরু থেকে যদি অবমন্দন হয় সেক্ষেত্রে কি হয়, কম্পনের যে প্রাথমিক বিস্তার আমরা ধরে নিই A1, সেটা মুক্ত কম্পনের বিস্তার ধরে নিই A0 অপেক্ষা কিন্তু কম হয়, অর্থাৎ A0টা বেশি হয়ে যায়। তো এটাই বলা হচ্ছে 2 নম্বর পয়েন্টে। তো এই গেল আমাদের অবমন্দিত কম্পন। এরপরে আমরা চলে যাব পরবশ কম্পনে। আমরা এর আগে কি দেখলাম, অবমন্দিত কম্পন, যেটা কোনো বাধাজনিত কারণে কোনো কম্পনশীল বস্তু ধীরে ধীরে তার শক্তি হ্রাস পায় এবং সে স্থির অবস্থা চলে আসে এক সময়। তো আমরা কি জানি, কার্যত সমস্ত বস্তুই কিন্তু অবমন্দিত কম্পন, কারণ যে কোনো বস্তুকেই যদি দুলিয়ে ছেড়ে দেওয়া হয় সে কিন্তু এক সময় না এক সময় স্থির অবস্থা চলে আসবে। তো আমরা কি দেখতে পাচ্ছি, সমস্ত কম্পন অবমন্দিত কম্পন। কোনো না কোনো বাধাজনিত বলের বিরুদ্ধে কিন্তু কম্পনশীল বস্তুকে কাজ করতে হয়। তো কি হয়, তার শক্তি কমতে থাকে, কম্পন বিস্তার ধীরে ধীরে কমতে থাকে। তো এখন কি করব, এখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এর কম্পনের বিস্তার ধীরে ধীরে কমতে থাকছে, যে পরবশ কম্পনের অবমন্দিত কম্পনে যেটা দেখলাম। তো এখন এখানে যদি কোনো স্ট্যান্ড ফ্যানকে চালিয়ে দেওয়া হয় তো কি হবে, এখান থেকে একটা বাতাস গিয়ে এই বস্তুটার উপর ঠেকবে। বস্তুটা যদি কোনো কাঠের টুকরো হয় তো এই হাওয়ার চোটে কিন্তু এসি বরাবর দুলতেই থাকবে। যতক্ষণ না এই ফ্যানটাকে বন্ধ করব ঠিক ততক্ষণ এটা দুলতে থাকবে। তো এক্ষেত্রে কি করা হচ্ছে,
বাইরের থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে বস্তুটাকে কম্পিত রাখার জন্য। তো বস্তুটা যে পরিমাণ শক্তি তার বাধাজনিত বলের বিরুদ্ধে কাজ করতে গিয়ে ক্ষয় করছিল, ঠিক তত পরিমাণ শক্তি বাইরের থেকে বস্তুটার উপর প্রয়োগ করা হচ্ছে, ফলে কি হচ্ছে, বস্তুটা কিন্তু কম্পিত হতেই থাকছে। তো এই ধরনের যে কম্পন সেটাকেই বলা হচ্ছে পরবশ কম্পন। অর্থাৎ পরবশ কম্পনের ক্ষেত্রে কি হয়, বাইরের থেকে একটা বল শক্তি প্রয়োগ করা হয়, যতটা শক্তি সে বাধাজনিত বলের বিরুদ্ধে ক্ষয় করে ফেলছে ঠিক ততটাই শক্তি কিন্তু বাইরের থেকে তার উপর প্রয়োগ করা হয়, যাতে এই কম্পনটা দীর্ঘস্থায়ী হয়। তো এটা হচ্ছে পরবশ কম্পন। এর একটা বাস্তব উদাহরণ দিই, ঘড়ি, দম ঘড়ি। যদি দম ঘড়িতে দম না দেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু অবমন্দনের কারণে কিছু সময় পরে দোলন বন্ধ হয়ে যাবে ঘড়িটার। কিন্তু যদি দম দেওয়া হয় সেক্ষেত্রে কি হবে, ঘড়িটার মধ্যে যে স্প্রিংটা আছে সেটা সংকুচিত হবে, সংকুচিত হয়ে কিছুটা স্থিতির শক্তি সঞ্চয় করে রাখবে। আর স্থিতির শক্তি সঞ্চয় করে রাখলে দোলকটার যে দোলন সেটা কিন্তু ধারাবাহিকভাবে দুলতে থাকবে, অর্থাৎ দীর্ঘক্ষণ দুলতে থাকবে। তো এই গেল পরবশ কম্পন। এরপর আমরা চলে যাব অনুনাদ বা অনুনাদি কম্পনে। তো পরবশ কম্পনের ক্ষেত্রে আমরা কি দেখলাম, বাইরের থেকে একটা বল প্রয়োগ করা হচ্ছে, একটা শক্তি প্রয়োগ করা হচ্ছে, যত পরিমাণ শক্তি সে বাধাজনিত বলের বিরুদ্ধে ক্ষয় করছে ঠিক তত পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে। তো যে পরিমাণ শক্তি প্রয়োগ করা হচ্ছে, অর্থাৎ বাইরের থেকে যে বস্তুটা থেকে শক্তিটা আসছে সেটাও কিন্তু একটা কম্পনশীল বস্তু, অর্থাৎ তারও একটা নিজস্ব কম্পাঙ্ক আছে। তো তার যে কম্পাঙ্ক আর যে বস্তুটার উপর প্রয়োগ করা হচ্ছে সেই বস্তুটার কম্পাঙ্ক কিন্তু আলাদা হয় পরবশ কম্পনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে পরবশ কম্পনের ক্ষেত্রে যেহেতু আলাদা কম্পাঙ্ক দুটো কম্পনশীল বস্তুরই, সেক্ষেত্রে কম্পনের বিস্তার আর গতিবেগও কিন্তু খুব বেশি হয় না। কিন্তু অনুনাদ, কিন্তু যদি ওই অনুনাদের ক্ষেত্রে কি হয়, যদি ওই যদি ওই বাইরের যে শক্তিটা প্রয়োগ করছি কম্পনশীল বস্তু থেকে, সেই কম্পনশীল বস্তু বাইরের কম্পনশীল বস্তুর কম্পাঙ্ক যে বস্তুটার উপর প্রয়োগ করছি সেই বস্তুটার কম্পাঙ্কে যদি সমান হয়, বাইরের এখানে যে উদাহরণটা দিলাম আগে স্ট্যান্ড ফ্যান, এর যে কম্পাঙ্ক আর যে বস্তুটা ঝুলানো আছে সেই বস্তুটার কম্পাঙ্ক যদি সমান হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু অনুনাদের সৃষ্টি হয়। কারণ এই দুটোর কম্পাঙ্ক সমান হয়ে গেলে কম্পন বিস্তার আর কম্পন বেগ বেড়ে যায়, ফলে কিন্তু অনুনাদের সৃষ্টি হয় বা অনুনাদি কম্পনের সৃষ্টি হয়। যে তখন যে হারে দুলতে থাকে সেটাই কিন্তু অনুনাদি কম্পন। এই অনুনাদি কম্পন দুই প্রকারের হয়, বিস্তার অনুনাদ আর বেগ অনুনাদ। বিস্তার অনুনাদের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে বিস্তার সর্বাধিক হয়, আর বেগ অনুনাদের ক্ষেত্রে কি হয়, এক্ষেত্রে কম্পনের বেগটা সর্বাধিক হয়। এর কয়েকটি উদাহরণ আছে, যেমন তানপুরা, সেতার বা বেহালা, এর ক্ষেত্রে কিন্তু এই অনুনাদ বা অনুনাদি কম্পনের সৃষ্টি হয়। তো এই গেল আমাদের থিওরি। এরপর আমরা চলে যাব কয়েকটা এমসিকিউতে। কয়েকটা এমসিকিউ আমরা দেখে নেব। কি বলছে প্রথম এমসিকিউটা, এই এমসিকিউগুলো দেখার পর আমরা কয়েকটি ম্যাথ প্রবলেম সলভ করব। তো প্রথম এমসিকিউ কি বলছে, বস্তুর স্বাভাবিক কম্পনের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল অপরিবর্তিত থাকে। 2 নম্বর কোশ্চেন কি বলছে, অনুনাদের ক্ষেত্রে বস্তুর স্বাভাবিক কম্পন বাহ্যিক পর্যায়বৃত্ত বলের মধ্যে কোন ধর্মটি অভিন্ন। অভিন্ন মানে সেম। তো স্বাভাবিক কম্পন আর বাহ্যিক পর্যায়বৃত্ত বলের কম্পন, বাহ্যিক পর্যায়বৃত্ত বল বলতে যে বাইরের থেকে যে কম্পনশীল বস্তু শক্তি যোগাচ্ছে তার কম্পনের কথাই বলা হচ্ছে। তো এক্ষেত্রে কোনটা সেম হয়, কম্পাঙ্ক সেম হয়। সঠিক অ্যান্সার অপশন বি। 3 নম্বর কি, ফন কোন ভৌত রাশির একক হিসেবে ধরা হয়। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে তীব্রতা। 4 নম্বর কোশ্চেন কি বলছে, কোনো মাধ্যমের কোন বৈশিষ্ট্যের জন্য অনুদৈর্ঘ্য তরঙ্গ ওই মাধ্যম দিয়ে সঞ্চারিত হতে পারে। তো এখানে সঠিক অ্যান্সার
স্থিতিস্থাপকতা। সঠিক অ্যান্সার হচ্ছে ডি। পরবর্তী কোশ্চেন, দাগ নম্বরটা ভুল আছে। বস্তুর অবমন্দিত কম্পনের সময় ক্রিয়া করে প্রত্যানয়ক বল, বাধাজনিত বল এবং বাহ্যিক পর্যাবৃত্ত বল, মানে অপশান ডি। সরি, এটা অপশান সি, অর্থাৎ প্রত্যানয়ক বল এবং বাধাজনিত বল। পরবর্তী কোশ্চেন কি বলছে, কোনো কণার পরবশ কম্পনের সময় কণাটির উপর প্রত্যানয়ক বল, অপচয়ী বল এবং বাহ্যিক পর্যাবৃত্ত বল ক্রিয়া করে। না প্রত্যানয়ক বল অপচয়ী বল ক্রিয়া করে, না প্রত্যানয়ক বল বাহ্যিক পর্যাবৃত্ত বল ক্রিয়া করে, না শুধুমাত্র প্রত্যানয়ক বল ক্রিয়া করে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান এ, প্রত্যানয়ক বল, অপচয়ী বল, বাহ্যিক পর্যাবৃত্ত বল ক্রিয়া করে। 5 নম্বর কোশ্চেন কি বলছে, এটা 5 হবে না, আগের কোশ্চেন ছিল 4, এটা 5, 6, এটা 7। কম্পনের সময় প্রত্যানয়ক বলটি, সঠিক অ্যান্সার হচ্ছে স্মরণের সমানুপাতিক হয়। কম্পনের সময় প্রত্যানয়ক বল কি স্মরণের সমানুপাতিক। পরবর্তী কোশ্চেন, পরবশ কম্পনের সময় বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক কম্পনশীল বস্তুর স্বাভাবিক কম্পাঙ্কের সমান, বেশি বা কম হতে পারে। তার মানে যদি সমান হয় সেক্ষেত্রে কি হবে, অনুনাদের সৃষ্টি হবে, বেশি হতে পারে আবার কমও কিন্তু হতে পারে। পরবর্তী কোশ্চেন, পরবশ কম্পনের সময় কম্পনশীল বস্তুর স্বাভাবিক কম্পাঙ্ক ও বাহ্যিক পর্যাবৃত্ত বলের কম্পাঙ্ক সমান হলে যে ঘটনাটা ঘটে, কি ঘটে, অনুনাদ। অপশান সি। পরবর্তী কোশ্চেন, অবমন্দিত কম্পনের সময় কোন রাশিটি একটানা কমতে থাকে। তো এখানে সঠিক অ্যান্সার হচ্ছে অপশান ডি, বিস্তারটা কমতে থাকে অবমন্দিত কম্পনের ক্ষেত্রে। যে বাইরের একটা বাধাজনিত বল কাজ করছে, তার ফলে কি হবে, যে বস্তুটা গতিশীল ছিল একটা কাজ করবে বাধাজনিত বলের বিরুদ্ধে, ফলে তার শক্তি কমতে থাকবে, শক্তি কমতে থাকলে কি হবে, বিস্তারটাও কমতে থাকবে। পরবর্তী কোশ্চেন, এটাই শেষ কোশ্চেন, কি বলছে, কথা বলার সময় মাইক্রোফোনের পর্দাটির কম্পন হলো ড্যাশ। এটা হচ্ছে পরবশ কম্পন, অপশান সি। এরপর আমরা চলে যাব ফার্স্ট ম্যাথে। আমাদের এই চ্যাপ্টারের থেকে কিন্তু খুব বেশি ম্যাথ দেবে না, যদি প্রবলেম সলভ করতে দেবে না, যদি দেয় এমসিকিউ দেবে। তো যদিও আমরা 2টো প্রবলেম সলভ নিয়ে এসেছি ম্যাথের উপর, ছিল না বলতে গেলে চলে। তো প্রথম উদাহরণ, 1 নম্বর উদাহরণটা কি বলছে, একটি সেকেন্ড দোলককে সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার স্থানচ্যুত করে ছেড়ে দেওয়া হলো। 2 সেকেন্ড পরে দোলকটি সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে পৌঁছায় দোলকটি। আরও 2 সেকেন্ড পরে দোলকটির অবস্থান কি হবে। তো আমরা যে সূত্রটা দেখেছিলাম, প্রতিটি পূর্ণ কম্পনে কম্পন বিস্তার সমহারে কী হয়, হ্রাস পায়। অর্থাৎ সেক্ষেত্রে কি দেখেছিলাম, A1/A2 ইকুয়াল টু A2 বাই A3 ইকুয়াল টু এইভাবে চলছে ধ্রুবক। তো এক্ষেত্রে আমাদের সাম্যাবস্থান থেকে 4 সেন্টিমিটার স্থানচ্যুত করে ছেড়ে দেওয়া হলো। অর্থাৎ প্রাথমিক কম্পন বিস্তার A1 ইকুয়াল টু কত দেওয়া আছে, 4। 2 সেকেন্ড পরে, অর্থাৎ একটি পূর্ণ দোলনের পর সাম্যাবস্থান থেকে 3 সেন্টিমিটার দূরে পৌঁছালো। অর্থাৎ একটি পূর্ণ দোলনের পর এর বিস্তার কত হবে, সেকেন্ড দোলকটির A2 ধরে নিলাম, 3 দেওয়া আছে কত, 3। আরও 2 সেকেন্ড পরে, অর্থাৎ দ্বিতীয় পূর্ণ দোলন সম্পন্ন করার পর বিস্তার ধরে নিচ্ছি A3, এটা ইকুয়াল টু কত হবে, এটা আমাদের মান নির্ণয় করতে হবে। তো আমরা সূত্রে বসিয়ে দিই, যে সূত্রটা আমরা লিখলাম, A1 মানে 4, A2 মানে 3, A3 এখানে A2 A2-র মানটা দেওয়া আছে 3, আর A3-র মানটা আমরা বার করব। তাহলে A3 ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, 9/4। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি কত পাবো, 2.25 প্রায় এত সেন্টিমিটার। তো আমাদের সঠিক অ্যান্সার কত, 2.25 সেন্টিমিটার। পরবর্তী কোশ্চেনে চলে যাই, কি বলছে, একটি দোলকের 100 বার কম্পনের পর বিস্তার তার প্রাথমিক মানের 1/3 অংশ হয়।
200 বার কম্পনের পর ওই বিস্তার প্রাথমিক মানের কত অংশ হবে? আমরা কি জানি দোলকটার কম্পন, অবমন্দিত কম্পন আর বিস্তার কি সমহারে হ্রাস পায়, অর্থাৎ 100 বার পূর্ণ কম্পনে বিস্তার কি প্রাথমিক মানের 1/3 অংশ। তাহলে 200 বার পূর্ণ কম্পনে সমহারে হ্রাস অর্থাৎ 1/3 ইন্টু 1/3 হবে, অর্থাৎ 1/9 অংশ হবে। প্রাথমিক মানের কত? 1/9 অংশ। তো সঠিক অ্যান্সার 1/9 অংশ। তো বন্ধুরা এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তো পরবর্তী ভিডিওতে আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ, গুড বাই।